বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বেগম জিয়ার যখন বিয়ে হয় তখন তার বয়স মাত্র 15 বছর। বিয়ের পরপরই তার প্রাতিষ্ঠানিক শিক্ষা থমকে যায়। স্বামী জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন তিনি ছিলেন পুরোপুরি পর্দার আড়ালে। দুই ছেলে তারেক ও আরাফাতকে নিয়ে সংসার সামলানোই ছিল তার মূল কাজ। 1980 সালে স্বামীর হত্যাকাণ্ডের পর তার সেই জীবন হঠাৎ করেই বদলে যায়। এক রাতের মধ্যেই তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন। I was a housewife busy with my own house and own work. After the death of my husband, the people, they brought me in the politics because they love my husband. They want President Zia's program and policy should continue. That's why they brought me here. I have to compromise because my children, I cannot give them time. They miss me. Obviously, I have changed, you can see. I have to work both. As the housewife, I was housewife. On the other side, I am the mother. And other side, I have to work for the country, for the people as the leader of the party. So I have to work both sides and I manage it. শুরুতে বেগম জিয়া ছিলেন লাজুক ও অন্তর্মুখী প্রকৃতির একজন মানুষ। নিজের স্বল্প শিক্ষা ও রাজনৈতিক অভিজ্ঞতা সম্পর্কে তিনি সচেতন ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি একজন দক্ষ রাজনীতিক হয়ে ওঠেন। যদিও অর্থনীতি বা পররাষ্ট্রনীতির মতো খুঁটিনাটি বিষয়ে কথা বলতে তিনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। অনেকের মতে সামরিক শাসনের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের কারণেই বেগম জিয়া নির্বাচনে জয়ী হন। তার ব্যক্তিত্ব তাকে বাড়তি সুবিধা দিয়েছে। অনেক নারী ভোটার তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক শেখ হাসিনার চাইতে বেগম জিয়াকেই বেশি পছন্দ করেন। This election, unprecedented number of women came to vote. They left their kitchens, they left their housework, and they came to vote. And the reason was that Begum Zia was a role model for them. A housewife turned into a politician. নির্বাচনের এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের নারীরা একজন নারী সরকার প্রধান পাওয়ার সুযোগটি কাজে লাগান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারা একটি মিছিলের আয়োজন করেন এবং নিজেদের দাবি দেওয়া সংবলিত একটি স্মারকলিপি জমা দেন। From a women's point of view, the problems are we deprive of a lot of things like education and etc., especially in the villages, and the fact that we're not given the fair rights that we deserve. That's why we're here today and just presenting our demands. We all feel that Begum Khalida Zia, being a woman, might take into consideration our demands. Not that they're necessarily on her agenda, but she just might listen to us. বেগম জিয়া অনেক ভোটারকে স্পষ্টভাবেই প্রভাবিত করতে পেরেছেন। তবে তার সরকারের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। বিরোধী দলে থাকার সময়ে দেশ যে বড় বড় সমস্যার মুখে ছিল সেগুলো মোকাবেলার ক্ষেত্রে বেগম জিয়ার স্পষ্ট কোনো নীতি থাকার প্রমাণও পাওয়া যায়নি। তবুও তখন এক ধরনের প্রত্যাশা ছিল। I think what is important is now not so much the inherent and built-in capability of the political leader herself. If she can get around her a set of good people who are committed to development in this country, people who have nothing to do with corruption, I think that given the fact that she has now a popular mandate, I think she is well poised. বাংলাদেশের মানুষ হয়তো গণতন্ত্রের লড়াইয়ে জয়ী হয়েছে, কিন্তু সামনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। নতুন সরকার এমন একটি দেশের দায়িত্ব নিয়েছে যেখানে দীর্ঘদিন ধরে চলছে শ্রমিক অসন্তোষ, অবকাঠামোগত দুর্বলতা এবং সবচেয়ে বড় কথা দেশটির অর্থনীতি ক্ষতবিক্ষত ও অনুন্নত। বাংলাদেশ বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 11 কোটি এবং মাথাপিছু আয় মাত্র $170। 80 দশকের বেশিরভাগ সময় জুড়ে বাণিজ্যের অবনতি, বিদেশি সহায়তা কমে যাওয়া এবং এরপর দেশের ইতিহাসের ভয়াবহ দুটি বন্যা অর্থনীতিকে আরও দুর্বল করে তুলেছে। বাংলাদেশের অর্থনীতি তখন চরম সংকটে ছিল। বিনিয়োগ কম হওয়ার পাশাপাশি দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় $10 বিলিয়ন, যার সুদ পরিশোধ বাবদ বছরে প্রায় $700 মিলিয়ন খরচ হতো। The government has inherited an economy which is in shambles. The level of economic activity in all sectors have slowed down enormously, and the government really faces an uphill challenge. They have to do something very quickly.
to get back the economy on track. এই চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে পড়েছে বাজেটের কারণে। বাজেটের 17% সরকারি প্রশাসনিক খাতের জন্য বরাদ্দ এবং সরকারি হিসেবে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 15%। যদিও অনেকের ধারণা প্রতিরক্ষা খাতে প্রকৃত বরাদ্দ 30%-এর কাছাকাছি। অন্যদিকে দেশের 80% মানুষ কৃষির ওপর নির্ভরশীল হলেও কৃষি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 2.5%। শিল্প খাতে বরাদ্দ আরও নগণ্য, মাত্র 0.3%। সরকারের সামনে থাকা তাৎক্ষণিক বড় সমস্যাগুলোর একটি হল লাগাম ছাড়া মূল্যস্ফীতি। গত 3 মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় 600%। ফজল হক নামের এই শ্রমিক, তার স্ত্রী রেহানা এবং তাদের 2 সন্তানের মতো অসংখ্য পরিবারের জন্য জীবনযাপন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। মাসে 2000 টাকা আয় দিয়ে এখন আর ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সম্ভব হচ্ছে না। চাউলের দাম বাড়ছে, কাপড়ের দাম বাড়ছে, কেরোসিন তেলের দাম বাড়ছে, দাম বেড়েছে। বেশি টাকা উপার্জন না করে পারলে কাজ করে তাইলে কেমনে ছেলে মেয়েদের মানুষ করুম, কেমনে বাঁচামো, নিজেরা কেমনে বাঁচুম, সেটা ভয় নাই, সেটা তো ভয় আছে। নতুন সরকারকে এমন একটি অর্থনীতির মোকাবেলা করতে হবে যেখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। দীর্ঘ সামরিক শাসনের সময়ে ঘুষ, কমিশন বাণিজ্য ও অবৈধ লেনদেন ছিল প্রায় স্বাভাবিক ব্যাপার। এতে অর্থনৈতিক উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। Corruption is a major problem in Bangladesh. This is a problem that has really eaten into the core of our public institutions. It has actually constrained economic activity. This government would have an uphill battle against corruption because it is so deeply embedded in the system now, and she really has to find a way to deal with this problem. Otherwise, all her short-term and medium-term economic programs are going to be subverted. দুর্নীতির কারণে শিল্প খাতেও একের পর এক সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত খাতে, যা দেশের মোট শিল্পের প্রায় 40%। পুরনো টেক্সটাইল ও পাটকলগুলো বড় ধরনের লোকসানে চলছে। বেসরকারি খাতও খুব ভালো অবস্থায় নেই। মতিন চৌধুরী ও দিদার হোসেন 1986 সালে রহিম টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। একসময় বছরে $1.5 মিলিয়ন ব্যবসা থাকলেও এখন প্রতিষ্ঠানটি লোকসানে চলছে এবং দৈনন্দিন খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। অনেক শিল্পপতির মতো তাদেরও কর্মী ছাঁটাই করতে হচ্ছে। তারা মনে করেন শিল্প টিকিয়ে রাখতে হলে সরকারকে অবশ্যই চোরাচালান বন্ধ করতে হবে, যা তাদের ব্যবসা ধ্বংস করে দিচ্ছে। 1/3 of Bangladesh has a common border with India. Therefore, textile across the border are trickling in without any tax paid, and we can never compete against that textile. Secondly, there has been smuggling by the river routes. River sea fish trawlers going out and coming in. They would have fish on the top, cigarettes, fabrics, and other things in the bottom. So they came in and they didn't pay any duty. What I would like for our industries to survive in the next government would be to very strongly address upon smuggling in all respect. I mean, that's not for the textile industry only, but for other industries also, is to stop the smuggling at all levels. Of course, we'll stop corruption. That's the main thing, so that we can regain the confidence of the people. I won't give you the details now because we are having a planned program, an action program on it. We are working on it and have the details very soon. But I can assure you, when the head is not corrupt, you see, this image, this spirit, this idea seeps downwards, and it becomes easy. But if the head is corrupt, it's never easy. তবে দুর্নীতি দূর করার সমস্যার চেয়ে বড় সমস্যা হলো কৃষি খাতের সমস্যা। বাংলাদেশ মূলত একটি কৃষি নির্ভর দেশ, যেখানে 80% মানুষ কৃষি জমির ওপর নির্ভর করে জীবনযাপন করে। কিন্তু কৃষি খাতে প্রবৃদ্ধি থমকে আছে, অথচ জনসংখ্যা প্রতি বছর 2.4% হারে বাড়ছে। We must provide more facilities to the people involved directly or indirectly in agriculture. So this has to be dramatically changed or dramatically improved. And there comes, subsidy in the fields of agriculture, providing more work for the laborers in the agricultural fields, and digging more canals, providing more water, more pumps, and all the facilities that an agriculturist or a farmer or a worker in the field needs, কিন্তু সরকারের পক্ষে এই কাজ করা বেশ কঠিন।
গত 9 বছরে খামারের আকার ছোট হতে হতে 1 হেক্টরের নিচে নেমে এসেছে এবং ভূমিহীন পরিবারের সংখ্যা বেড়ে 45% দাঁড়িয়েছে। এর ফলে দারিদ্র্যের হারও তীব্রভাবে বেড়েছে। You have a labor force which is something like 37 million people in this country. And at least a third of this total labor force does not find employment throughout the year. And you add to this something like 12 million people that would be added to the labor force between now and the turn of the century. And you see immediately what sort of a horrendous task the new government would have in terms of providing stable employment opportunities to such a large number of people. We have to enter into the phase of industrialization to enter the 21st century. We need to have more industries which can provide more people to work. It has its, of course, normal time span in which you have to do it, But certainly, if you recover the money that's been stolen away, number one, and if you make all the factories and mills working normally, which they haven't run for the last 9 years, so I think we can do it within a very short time. বেগম জিয়ার সরকার দেশের অর্থনীতি পুনর্গঠন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে কিনা তা সময়ই দেখাবে। যদি গভীর অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান করা না যায়, সেটি বেগম জিয়ার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। বেগম জিয়ার সামনে আরেকটি সম্ভাব্য ঝুঁকি হল সেনাবাহিনী। অনেকের ধারণা ভবিষ্যতে সেনারা আবার রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে। বিএনপির অনেক সদস্যই সাবেক সেনা অফিসার এবং বেগম জিয়া নিজেও একজন জেনারেলের স্ত্রী। এ কারণে কিছু মানুষ মনে করেন সেনাবাহিনী থেকে বিএনপি সমর্থন পেতে পারে। That army ruled Bangladesh for 14 years out of 20. That speaks for itself. Begum Zia will have to be very careful. She must not do something which antagonizes army. And at the same time, she also must not do something going out of her way to please the army, because if she does that, she will antagonize her electorate. সেনাবাহিনী সবসময় নিজেদেরকে বাংলাদেশের সমাজে বিশেষ মর্যাদা সম্পন্ন গ্রুপ হিসেবে দেখে। বাজেটে তাদের জন্য বড় অংশ নিশ্চিত বরাদ্দ থাকে। সেনাদের অংশ কমানোর চেষ্টা করলে বেগম জিয়ার জন্য ঝুঁকি তৈরি হতে পারে। I hope not she doesn't cut the budget, but then we understand the problem of the government, the constraints of the budget. We are aware of it. We belong to the country. We are part and parcel of the nation. The BNP and army will be like the cat and the mouse. They'll be watching. The army will be watching very carefully Begum Zia's administration, and whether she will be cutting the army budget or not. If the budget is cut, then there are chances that she may have to step out, like Benazir's government had to after 18 months of rule. তবে এই মুহূর্তে সেনাদের বন্দুক নতুন সরকারের দিকে তাক করা নেই। অর্থাৎ তারা নতুন সরকারের ওপর সেভাবে নজর রাখছে না, বরং সব চোখ এখন বেগম জিয়ার দিকে। এটা দেখার জন্য যে তিনি আগের সরকারগুলোর ব্যর্থতা কাটিয়ে সফল হতে পারবেন কিনা। ইরানে 7 দিনের বেশি সময় ধরে চলতে থাকা সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 8 জন মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে 2022-এ মাশা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে হওয়া বিক্ষোভের পর ইরানে এত তীব্র মাত্রায় বিক্ষোভ দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক বিক্ষোভের ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর চলমান সংঘর্ষের সময় গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। বিক্ষোভ চলাকালীন সময় অনেক বিক্ষোভকারীকেই দেশের সর্বোচ্চ নেতার শাসনের অবসান চেয়ে স্লোগান দিতে শোনা গেছে। কেউ কেউ আবার রাজতন্ত্র ফিরিয়ে আনারও দাবি তুলেছেন। বিক্ষোভ স্তীমিত করতে সরকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এবং কিছু জায়গায় ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এবারের বিক্ষোভ শুরু হওয়ার পেছনের কারণ মূল্যস্ফীতি। গত 6 মাসে মার্কিন ডলারের অনুপাতে ইরানের মুদ্রার দরপতন হয়েছে 50%-এরও বেশি। আর গত 1 বছরের মধ্যে ইরানে খাদ্যপণ্যের দাম বেড়েছে অন্তত 70%। এসব বিষয়কে কেন্দ্র করে এই দফায় বিক্ষোভের শুরুটা হয় বড়দিনের পর থেকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তেহরানের একাংশের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। কয়েকদিনের মধ্যেই তাদের বিক্ষোভে যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। রাজধানী তেহরানের পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য শহরেও। 31শে ডিসেম্বরের মধ্যে ইরানের 31টি প্রদেশের 17টিতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মূল্যস্ফীতির পাশাপাশি সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়েও অভিযোগ করতে দেখা যায় মানুষকে। ইরানের সরকার বিক্ষোভ স্তীমিত করার লক্ষ্যে বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসার প্রস্তাব দেয়। ইরানের প্রেসিডেন্ট স্বীকার করেন যে চলমান সংকটের জন্য কর্তৃপক্ষের ব্যর্থতাই দায়ী। دنبال آمریکا نگردید، دنبال نمیدونم کسی دیگه نرید. ماییم که باید خدمت بدیم به اونا از ما راضی باشن.
ما این باید که منابعمون رو درست مدیریت کنیم. ما این باید راه پیدا کنیم و مشکل حل کنیم. ما این باید که تلاش بکنیم و این مشکلات رو براش راه حل پیدا کنیم. কিন্তু সরকারের এসব প্রচেষ্টা সত্ত্বেও বিক্ষোভের তীব্রতা কমেনি। এরই মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেন যে ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপরে গুলি চালালে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করবে। ট্রাম্পের এই পোস্টের পর ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির একজন উপদেষ্টা এক্সে পাল্টা পোস্ট করে হুমকি দেন যে আমেরিকার তাদের নিজেদের সেনাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা উচিত। তিনি তার পোস্টে আরও লিখেন যে কোনো অজুহাতে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে সেই হাত কেটে ফেলা হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও শনিবার এক ভাষণে ইঙ্গিত দেন যে সাম্প্রতিক বিক্ষোভ ইরানের শত্রুদের ইন্ধনে পরিচালিত হচ্ছে। به قصد ناامن کردن کشور پشت سر بازاری‌های مؤمن و سالم و انقلابی سوء استفاده کنن، اغتشاش کنن، اصلا قابل قبول نیست مطلقاً। ওদিকে সরকারের বিরুদ্ধে ক্ষোভ থেকে বিক্ষোভে নামলেও ইরানের সাধারণ মানুষ বরাবরের মতোই তাদের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধিতা করছে। هیچ غلطی نمیتونه بکنه. ما تهران که هیچ کس غلطی نمیتونن بکنه، از چیزی که به اونا ربطی نداره. مسئله داخلیمونه. مگه ما میریم دخالت کنیم؟ از اون ور دنیا بخواد برامون نسخه بپیشه. বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের সরকার এখন বিক্ষোভকারীদের সাথে আলোচনার চেষ্টা করলেও বিক্ষোভ আরও বাড়লে সরকার বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিতে পারে। They are calculating their moves carefully and trying to keep all of their balls in the air. The president of Iran has tried to approach protesters and appeal to them in the hope of mediating and meeting, which is something new, but it's likely that further repression and violence will be seen on Iran's streets. গত কয়েক দশকে ইরান বারবার বড় ধরনের অস্থিরতা মোকাবেলা করেছে। বিশেষ করে 2017 ও 2019 সালেও ইরানে একই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সেসব ক্ষেত্রে সাধারণত কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও গণগ্রেপ্তারের মাধ্যমে বিক্ষোভ দমন করা হয়েছে। তবে এবারের অর্থনৈতিক সংকট কর্তৃপক্ষকে আরও দুর্বল করে দিতে পারে বলে বলছেন বিশেষজ্ঞরা। বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস। 1927 সালেই কঠিন এ সত্য বুঝে গিয়েছিলেন চীনা কমিউনিস্ট নেতা মাও সেতুং। আজ যা আমি আপনি গোটা বিশ্বে দেখছি, এই বন্দুকের শক্তিতে বলিয়ান হয়েই গোটা বিশ্ব শাসন করছে যুক্তরাষ্ট্র, যেখানে যুক্তরাষ্ট্রের নীতি মেনে চলতে হচ্ছে বাকিদের। না শুনলে পড়তে হচ্ছে বিপদে, হতে হচ্ছে ক্ষমতাচ্যুত। যার সবশেষ উদাহরণ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাতের অন্ধকারে এই প্রেসিডেন্টকে তার দেশ থেকে তুলে নিয়ে গেছে ট্রাম্প প্রশাসন, যা বিশ্ব নেতাদের আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কতটা শক্তিশালী যুক্তরাষ্ট্র। তবে শুধু এই ভেনেজুয়েলাই নয়, অতীতে এমন বহু সরকার পতনের কলকাঠি নেড়েছে ওয়াশিংটন। সাধারণত এমন সরকার বা নেতাকেই উৎখাত করে ওয়াশিংটন যার নীতি তার পছন্দ নয়। এক্ষেত্রে বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানই ভূমি সংস্কার, শ্রমিক ইউনিয়ন শক্তিশালী করা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা উন্নত ও শিল্প কারখানা জাতীয়করণ করার মাধ্যমে মার্কিন প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আর এখানেই আপত্তি ওয়াশিংটনের। এসব কার্যক্রমকে কমিউনিস্ট আখ্যা দিয়ে মার্কিন স্বার্থের জন্য হুমকি হিসেবে দেখে ওয়াশিংটন। অতীতে এই হুমকি মোকাবেলায় গোপনে ষড়যন্ত্র করে কৌশলে সরকার পতনের নেতৃত্ব দিলেও 1990-এর দশকের পর থেকে সেটি প্রকাশ্যেই করছে ওয়াশিংটন। এক্ষেত্রে 1998 সালে এসে প্রথমবারের মতো ঘোষণা দিয়ে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারকে উৎখাত করে মার্কিন শ্রেষ্ঠত্ব জাহির করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে নিয়মিত এমন বলে কয়ে সরকার পতনের নেতৃত্ব দিয়েছে ওয়াশিংটন। এক্ষেত্রে তাদের সাফ কথা, যে সরকার ওয়াশিংটনের নির্ধারিত পথে চলবে না, সেখানে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবেই। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলাকেই সবচেয়ে বড় হুমকি মনে করেছে যুক্তরাষ্ট্র। দেশটির হাতে থাকা বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদের নিয়ন্ত্রণ পেতে চেয়েছে ট্রাম্প প্রশাসন। একসময় ভেনেজুয়েলার তেল শিল্পে মার্কিন প্রভাব থাকলেও সাবেক প্রেসিডেন্ট হুগো শেভেজ ও মাদুরোর কারণে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন সহ বিভিন্ন দেশে তেল বিক্রি করা শুরু করে ভেনেজুয়েলা, যা কিছুতেই মানতে পারছিল না ওয়াশিংটন। এ অবস্থায় মাদক পরিবহনের অভিযোগে মাদুরো সরকারকে সরে যেতে বাধ্য করতে গত কয়েক মাস ধরেই সামরিক হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। কিন্তু কিছুতেই ক্ষমতা ছাড়ছিলেন না মাদুরো, যে কারণে শেষমেশ মাদুরোকে তুলে নিয়ে ক্ষমতার নগ্ন প্রদর্শন দেখাতে হয়েছে ট্রাম্পকে।
এক্ষেত্রে ওয়াশিংটনের বার্তা পূর্ণ আক্রমণ ছাড়াও সরকার পতন সম্ভব, যা যুক্তরাষ্ট্র আগেও বহুবার করেছে। মাদুরোকে উৎখাত করার ধরন নতুন হলেও ওয়াশিংটনের বিদেশি সরকার পতনের এমন নজির আছে ভুরি ভুরি। অনেক দেশে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA সরাসরি নির্বাচনে নাক গলিয়েছে। হংকং বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানী ডভ লেভিনের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে 81টি দেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। এর বাইরে বিভিন্ন দেশে নির্বাচিত ও অনির্বাচিত বহু নেতাকে উৎখাত বা হত্যায় নেতৃত্ব দিয়েছে CIA। এর মধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণকে উৎখাত করে জেনারেল সুহার্তোকে ক্ষমতায় বসানো, ব্রাজিলের প্রেসিডেন্ট জোয়াও গুলার্টকে হুমকি মনে করায় জেনারেলদের মাধ্যমে অভ্যুত্থান ঘটানো, 1948 সালে ইতালির নির্বাচনে কমিউনিস্ট প্রার্থীদের নামে ভুয়া চিঠির মাধ্যমে বদনাম ছড়িয়ে দলটিকে হারিয়ে দেওয়া, চিলির প্রেসিডেন্ট সালভাদোর আলেন্দে মার্ক্সবাদী হওয়ায় বিশ্বের অন্য অঞ্চলে প্রভাব ফেলে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল করতে পারে এমন আশঙ্কা থেকে আলেন্দের পতন ঘটায় ওয়াশিংটন। 1976 সালে আর্জেন্টিনার সামরিক অভ্যুত্থানকে সমর্থন দেয় ওয়াশিংটন, তবে ব্যর্থতার নজিরও আছে। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো যার বড় উদাহরণ। কাস্ত্রোকে বহুবার হত্যার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হয়নি CIA। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে একজন নারীর নাম, স্লিয়া ফ্লোরেস, যিনি শুধু মাদুরোর স্ত্রী নন, ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক আন্দোলন চাভিসমোর ভাষায় প্রথম যোদ্ধা এবং দীর্ঘদিন ধরে ক্ষমতার পর্দার আড়ালের অন্যতম শক্তিশালী মুখ। ব্যক্তিগত জীবনে নিকোলাস মাদুরো তার স্ত্রী স্লিয়া ফ্লোরেসকে স্লিটা নামে ডাকতেন। 30 বছরেরও বেশি সময় ধরে মাদুরোর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের অংশ ছিলেন স্লিয়া ফ্লোরেস। 1 দশকেরও বেশি সময় ধরে তিনি ভেনেজুয়েলার ফার্স্ট লেডির দায়িত্ব পালন করলেও চাভিসমো শাসনামলে তাকে কখনোই ফার্স্ট লেডি বলা হয়নি। মাদুরোর যুক্তি ছিল ফার্স্ট লেডি একটি অভিজাত ধারণা, তার বদলে তিনি স্ত্রীকে প্রথম যোদ্ধা হিসেবে পরিচয় দিতেন। এই দীর্ঘ সময়ে স্লিয়া ফ্লোরেস নিজস্ব রাজনৈতিক প্রভাব ও শক্ত অবস্থান গড়ে তুলেছেন। চাভিসমো শাসনামলে তাকে ভেনেজুয়েলার সবচেয়ে ক্ষমতাশালী নারীদের একজন হিসেবে দেখা হতো। 1956 সালে ভেনেজুয়েলার মধ্যাঞ্চলের টিনাকুইলো শহরে জন্ম স্লিয়া ফ্লোরেসের। তার বেড়ে ওঠা পশ্চিম কারাকাসের একটি শ্রমজীবী এলাকায়। চাভিস্তা আন্দোলনের প্রথম দিকেই তার সঙ্গে পরিচয় হয় নিকোলাস মাদুরোর। আন্দোলনের শুরুর দিনগুলোতেই তার রাজনৈতিক উত্থান। শ্রম ও ফৌজদারি আইনের বিশেষজ্ঞ একজন আইনজীবী হিসেবে স্লিয়া ফ্লোরেস 1992 সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর কারাবন্দী হুগো শেভেজ এবং তার সহযোগী সামরিক কর্মকর্তাদের আইনি সহায়তা দেন। ওই সময় শেভেজের মুক্তির দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন নিকোলাস মাদুরো, যিনি তখন লেফটেন্যান্ট কর্নেল শেভেজের নিরাপত্তা দলের একজন সদস্য ছিলেন। সেখান থেকেই মাদুরো ও ফ্লোরেসের ঘনিষ্ঠতা শুরু হয়। 2000 সালে প্রথমবার জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন স্লিয়া ফ্লোরেস। 2005 সালে তিনি আবারও নির্বাচিত হন এবং 2006 সালে ভেনেজুয়েলার ইতিহাসে প্রথম নারী হিসেবে পার্লামেন্টের স্পিকার হন। সে সময় নিকোলাস মাদুরো শেভেজ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় স্পিকার হিসেবে তার দায়িত্বের স্থলাভিষিক্ত হন ফ্লোরেস। 2009 থেকে 2011 সাল পর্যন্ত তিনি ক্ষমতাসীন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 2012 সালে হুগো শেভেজ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। শেভেজের জীবনের শেষ সময়ে কিউবায় ক্যান্সারের চিকিৎসাকালেও মাদুরোর সঙ্গে ফ্লোরেসও সেখানে ছিলেন। 2015 সালে টুইটারে নিজের পরিচয় শেভেজের কন্যা হিসেবে দিলেও পরে তা বদলে লেখেন সেভিস্তা। 1992 সালের ব্যর্থ অভ্যুত্থানের পর থেকেই একসঙ্গে ছিলেন মাদুরো ও ফ্লোরেস। প্রায় 2 দশক পর 2013 সালে বিরোধী প্রার্থী হেনরি ক্যাপ্রিলেসকে হারিয়ে মাদুরো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই তারা বিয়ে করেন। সিমন বলিভার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কার্মেন আর্টেগা বলেন, ফ্লোরেসের রাজনৈতিক পটভূমি শক্ত হলেও ফার্স্ট লেডি হওয়ার পর তিনি নিজেকে অনেকটাই আড়ালে রাখেন। তিনি খুব কম জনসাধারণের সামনে কথা বলতেন এবং মূলত মাদুরোর পরামর্শদাতা হিসেবে কাজ করতেন। এছাড়া চাভিসমোর মধ্যে যখন ক্ষমতার উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়, তখন ফ্লোরেস মাদুরোর নেতৃত্বকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ফ্লোরেসের ক্ষমতা পরিমাপ করা কঠিন, কারণ তিনি মূলত পর্দার আড়ালে কাজ করতেন। 2018 সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কানাডা ও পরে যুক্তরাষ্ট্র ফ্লোরেস সহ 14 জন ভেনেজুয়েলান কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তখন মাদুরো প্রকাশ্যে বলেন, আমাকে আক্রমণ করুন, কিন্তু স্লিয়াকে নয়।
এই সময়েই ফ্লোরেস আবারও আইনসভায় ফেরেন। 2017 সালে গণপরিষদ এবং 2021 সালে জাতীয় পরিষদের ডেপুটি নির্বাচিত হন। গ্রেপ্তারের সময়ও তিনি সংসদ সদস্য ছিলেন। বিশ্লেষকদের মতে স্লিয়া ফ্লোরেস নারীবাদী রাজনীতির জন্য পরিচিত নন। তিনি মূলত চাভিস্তা আদর্শ অনুসরণ করেন। জনমনে তিনি ও মাদুরো একই সঙ্গে একটি রাজনৈতিক সত্তা হিসেবে বিবেচিত। এই দীর্ঘ রাজনৈতিক পথ চলাতেই সিলিয়া ফ্লোরেস নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন চাভিসমোর প্রথম যোদ্ধা হিসেবে। তিনি শুধু প্রেসিডেন্টের স্ত্রী নন, তিনি ছিলেন চাভিসমো শাসনের পর্দার আড়ালের শক্ত প্রতীক। আর সেই প্রতীকের নাটকীয় পতন ভেনেজুয়েলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। ভেনেজুয়েলার উপর মার্কিন সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে ওয়াশিংটনে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যেই 3 জানুয়ারি এই অভিযান চালানো হয়। এর ফলে মার্কিন কংগ্রেস, ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে মতভেদ আরও স্পষ্ট হয়ে উঠেছে। ডেমোক্র্যাট আইন প্রণেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধানের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই সামরিক অভিযান চালানো হয়েছে। অন্যদিকে রিপাবলিকানরা বলছে, যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকানোর জন্য এটি একটি প্রয়োজনীয় ও ন্যায্য পদক্ষেপ। ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রাশিদা তালাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ভেনেজুয়েলায় ট্রাম্পের এই বোমা হামলা অবৈধ এবং প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তার করা আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধানের গুরুতর লঙ্ঘন। এটি দুর্বৃত্ত রাষ্ট্রের কাজ। আমেরিকানরা চায় না আরেকটি দেশের সরকার বদলের জন্য আমেরিকা যুদ্ধ করুক। ডেমোক্রেটিক সিনেটর অ্যান্ডি কিম বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গত ডিসেম্বরে সিনেট ব্রিফিংয়ে আইন প্রণেতাদের বিভ্রান্ত করেছেন। তারা বলেছিলেন, ভেনেজুয়েলার উপর চাপ শাসন পরিবর্তনের জন্য নয়। আমি তখন তাদের কথা বিশ্বাস করিনি। আর এখন দেখা যাচ্ছে তারা কার্যত কংগ্রেসকে মিথ্যা বলেছে। হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ ডেমোক্র্যাট বেটি ম্যাককলাম অবিলম্বে ভেনেজুয়েলার বিরুদ্ধে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন জাতীয় নিরাপত্তা হুমকি নয় এবং কংগ্রেস এই অঞ্চলে শক্তি ব্যবহারের কোনো অনুমোদন দেয়নি। পাশাপাশি ম্যাককলাম রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসনকে প্রতিনিধি পরিষদের অধিবেশন পুনরায় শুরু করে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান। ডেমোক্রেটিক সিনেটর রুবেন গ্যালেগো এই যুদ্ধকে অবৈধ ও লজ্জাজনক বলে মন্তব্য করেন। তার ভাষায়, 1 বছরেরও কম সময়ে যুক্তরাষ্ট্র বিশ্ব পুলিশ থেকে বিশ্ব বুলি হয়ে গেছে। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জিম ম্যাকগভার্ন প্রশ্ন তোলেন, ট্রাম্প প্রশাসন থেকে স্বাস্থ্যসেবার জন্য অর্থ নেই বলা হলেও যুদ্ধের জন্য কিভাবে সীমাহীন তহবিল পায় তারা? অন্যদিকে রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন ভেনেজুয়েলায় মার্কিন এই বোমা হামলাকে সিদ্ধান্তমূলক ও ন্যায্য অভিযান বলে অভিহিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকানদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন এবং কোনো অপরাধী শাসন ব্যবস্থাকে তাদের ক্ষতি করতে দেবেন না। কংগ্রেস অধিবেশন শুরু হলে প্রশাসন আইন প্রণেতাদের বিস্তারিত ব্রিফ করবে। রিপাবলিকান সিনেটর টম কটন এই অভিযানকে অবিশ্বাস্য বলে প্রশংসা করেছেন। তিনি বলেন, নিকোলাস মাদুরো শুধু একজন অবৈধ স্বৈরশাসকই নন, বরং তিনি একটি বৃহৎ মাদক পাচার নেটওয়ার্ক পরিচালনা করতেন। মাদুরো এখন মার্কিন হেফাজতে আছেন এবং আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি করা হবে। রিপাবলিকান সিনেটর মাইক লি বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও আমাকে বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগে বিচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক উপস্থিতি মূলত গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা ও মার্কিন কর্মীদের সুরক্ষার জন্য ছিল এবং এটি প্রেসিডেন্টের সংবিধান অনুযায়ী ক্ষমতার মধ্যে পড়ে। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর রিক স্কট বলেন, মাদুরোর বিরুদ্ধে অভিযান পেশাদারিত্ব ও নির্ভুলতার সঙ্গে পরিচালিত হয়েছে। এই অভিযান প্রমাণ করে যে ট্রাম্প এক কথার মানুষ আর যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ সহ্য করবে না। এই অভিযানের দ্বারা শক্তির মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হয়েছে। তবে রিপাবলিকান কংগ্রেসম্যান মার্জরি টেলর গ্রিন এই অভিযানে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অধিকাংশ মাদক মৃত্যুর জন্য মেক্সিকান কার্টেলগুলো দায়ী হলেও তাদের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানো হয়নি। মাদক বিরোধী অবস্থানের কথা বললেও ট্রাম্প সম্প্রতি হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমা করেছেন, যিনি কোকেন পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তার মতে, মাদুরোকে অপসারণের পেছনে ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণের উদ্দেশ্য থাকতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।